একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন পিএইচডি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন। ইমেল আইডি info@akdinstitute.com। নমস্কার, স্বাগত সবাইকে আজকের এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। যারা তোমরা রয়েছো প্রত্যেককেই বলি যে এই ক্লাসগুলো খুব গুরুত্ব দিয়ে তোমাদের দেখা, শোনা এবং তার নোটস নেওয়াটা দরকার। তার কারণ দেখো, ইংরেজি তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি বহু মানুষকে বলতে শুনেছি যখন অফ ক্যামেরা আমরা বিভিন্ন ক্ষেত্রে যাই, যে যদি বুঝতে পারা যায় তাহলে এই লিটারেচার অর্থাৎ ইংলিশ লিটারেচার খুব ভালো, খুব আমি বলবো খুব ইউজফুল তোমাদের জন্য, পরবর্তী সারা জীবন তোমাদের কাজে লাগবে। আর যদি বেসিক লেভেলটা তোমরা না বোঝো, একেবারে প্রাথমিক পর্বটা যদি তোমাদের না জানা থাকে, তাহলে চিরকাল ইংরেজি সম্পর্কে তোমাদের ভীতি কাজ করবে। অন্ততপক্ষে এটুকু আমি হলফ করে বলতে পারি। কাজেই অঙ্ক এবং ইংরেজি এই দুটোতে ভীতি দূর করতে গেলে তার একদম রুটে গিয়ে জানা বা পড়াটা প্রয়োজন। আমি অন্যান্য ক্লাসের মতো আজকে আমি দ্বিতীয় দিন পার্থপ্রতিম স্যার আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম সরকার। আমি ওনাকে স্বাগত জানাই Ctvn অনলাইন এডুকেশনের আজকের এই অনুষ্ঠানে। আজকে আমি দ্বিতীয় দিন ওনার ক্লাস এই অনুষ্ঠানে আমি সঞ্চালনা করছি। ওনাকে দ্বিতীয়বার দেখব আজকে। এবং সঙ্গে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে তিনটে বিষয় আজকে আমরা রাখবো। একটা হচ্ছে গ্রামার পার্ট, খুব ইম্পর্টেন্ট, যেটাকে একদম রুট অফ ইংলিশ বলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রাইটিং স্কিল, তার একটা নির্দিষ্ট বিষয়ে স্যার আজকে আলোচনা করবেন। এবং প্রত্যেক অনুষ্ঠানে যে টিপস থাকে, স্পেশাল যে পার্ট থাকে, সেখানে দাঁড়িয়ে আজকে হাউ টু হ্যান্ডেল দ্য বডি শেমিং কিভাবে হবে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আমি স্যারকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। পার্থপ্রতিম সরকার সংস্কৃত কলেজিয়েট স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাই স্যারকে। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা যারা এই ক্লাস শুনছো, তোমরা সকলে রেডি তো ক্লাসের জন্য? এখন মাধ্যমিকে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই পার্টে there is question number 5B, that is transformation of sentences. And in transformation of sentences, there are questions of different types. But the instruction is to transform the sentences from one form to another form without changing the meaning. আজকে যে জায়গাটা আমরা আলোচনার জন্য বেছে নিচ্ছি সেটা হচ্ছে, দেখো আমরা সকলে জানি অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু ট্রান্সফর্ম a simple sentence to complex or compound, or how to transform a complex sentence to another forms, or how to change a compound sentence. Now in slide number 1 you will see there are 6 types. Students, as you can see on the monitor, there are 6 types: from simple to complex, simple to compound, then complex to simple, complex to compound, and compound to simple, and compound to complex. এই যে ট্রান্সফর্মগুলো তোমরা করবে, তাহলে আমরা আজকে শিখব যে কিভাবে চেঞ্জটা করতে হয়। তোমরা ক্লাস 10-এ পড়ো, যারা মাধ্যমিক দেবে আগামী বছর, কিংবা যারা অন্য ক্লাসগুলোতেও পড়ো, তোমরা পারো, অনেকগুলোই চেঞ্জ করতে পারো। কিন্তু আজকে আমরা খুব সিস্টেমেটিক্যালি শেখার চেষ্টা করব হাউ this transformation takes place. Now in slide number 2, in the second slide, there you will find there is one sentence given in slide number 2. There, yes, students, on the top of the page there is a sentence, and it's a simple sentence. The students can be একটু বেশি উঠে গেল, একটু নামতে হবে। Yes,
on the top of the page there is the students can be benefited from this online class. Now this is a simple sentence. Now if this sentence is given to you in question paper and if the instruction is to transform it into a complex one, what will you do? Now the answer, first discuss the answer. The students can be benefited from this class which is online. Now the given sentence is in simple form. Now you transform it into a complex one. Now the most important part of this class, কিভাবে বদলটা ঘটছে? স্যার আপনি সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স তো করলেন, কিন্তু স্যার কিভাবে করলেন, কিসের ভিত্তিতে করলেন? এটা তুমি যদি একবার শিখে যাও, ছাত্রছাত্রীরা ভালো করে বুঝে নাও, তুমি যদি শিখে নাও যে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে, তাহলে পরীক্ষায় যে সেন্টেন্সই আসুক না কেন তোমার পক্ষে কোনো সমস্যা হবে না। সব সময় আমাদের শেখা দরকার কিভাবে বদলটা ঘটছে। স্যার আপনি তো এই বদলটা ঘটালেন, কেন ঘটালেন? বেশ, এবার দেখো নিচে এক্সপ্লেনেশন দিয়েছি আমি। 3টে পয়েন্ট রয়েছে। নাম্বার 1, এক্সপান্ডিং আ ওয়ার্ড অর আ ফ্রেজ ইনটু আ ক্লজ। ধরো এই যে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে সেখানে দেখো একটি শব্দ, আমি দুটো শব্দকে ধরেছি, দিস অনলাইন ক্লাস, 3টে শব্দ। আমি I took up this phrase and I expanded it. Expand করা, in Bengali প্রসারিত করা। I expanded it, this word or this phrase into a clause. Clause-টা কোনটা? Which is online. And this clause will be a subordinate clause. When you are transforming a simple sentence into a complex one, you will transform it, you will transform the phrase into a clause and the clause will be subordinate clause. And the third point, this subordinate clause will be joined with the main clause by the use of a subordinating conjunction. তোমাদের মনে আছে আমি এর আগে কিছুদিন আগে এখানে ক্লাস নিতে গিয়ে পড়িয়েছিলাম তোমাদের এই ডিফারেন্ট টাইপস অফ কনজাংশনস। সেখানে আমরা দেখেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কখন ব্যবহার করি? when we want to frame a complex sentence. And in this example we are framing a complex sentence and naturally we are using a subordinating clause. A subordinating conjunction is used to join a subordinate clause. 3টে পয়েন্ট খেয়াল রেখো। একটি ওয়ার্ড বা ফ্রেজকে you will have to expand to a clause. Number 2, that clause will be a subordinate clause. Number 3, that subordinate clause will be joined with the main clause by the use of a subordinating conjunction. Clear? এটা হচ্ছে নিয়ম, এভাবে চেঞ্জ করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়। তাহলে তোমরা যে সেন্টেন্সই আসুক না কেন সিম্পল, সেটাকে তোমরা এই ফর্মুলাতে এইভাবে তোমরা ট্রান্সফর্ম করবে। Now we are coming to the next sentence given in this slide. In this slide there is another sentence. This is an online class and the students can be benefited from it. This is a compound sentence. Simple sentence প্রথমে আমরা পেয়েছিলাম। Now this is a compound sentence. কিভাবে করলাম আমরা? কি নিয়ম ফলো করে করলাম? Students, দেখো তোমরা, the first explanation, again you are expanding a word or a phrase into a clause. এটা আগেরটা তো ছিল। সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি ক্লজ। তোমরা তাহলে একটি ক্লজ যোগ করলে, and what kind of a clause will it be? It will be a coordinate clause. কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সাবঅর্ডিনেট ক্লজ দিয়েছি, এবার আমরা দিচ্ছি কোঅর্ডিনেট ক্লজ। কেন? এটা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে তো কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে যে কটি ক্লজ থাকে, মেবি 2, 3, 4, 5, হোয়াট এভার ইট মেবি, যে কটাই থাকুক না কেন সবগুলোই হবে কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড this coordinate clause will be joined with the main clause by the use of a coordinating conjunction. Can you coordinating conjunction? Because in compound sentence a coordinate clause is joined with another coordinate clause by the use of a coordinating conjunction.
ক্লিয়ার? তাহলে আমরা দুটো প্রথম আমরা যে 6টা কোয়েশ্চেন দেখেছিলাম, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, এইভাবে করে আমরা তার মধ্যে প্রথম দুটো আমরা আলোচনা করলাম। নাও উই আর গোয়িং টু দ্য স্লাইড নাম্বার 3. Okay. Now students, in slide number 3 you find there is a sentence is given, a complex sentence is given. The students who are willing to learn should listen to the teacher attentively. This is a complex sentence. The main clause is the students should listen to the teacher attentively, and the subordinate clause is who are willing to learn. So this complex sentence is given. Now your task will be to transform it into a simple one. The willing students should listen to the teacher attentively to learn. This is a simple sentence. Keno? It is a simple sentence. Keno? There is one subject only, the willing students, one verb only, and the predicate. So this is a simple sentence. এবার প্রশ্ন হলো, স্যার আপনি তো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলেন, তো কিভাবে করতে হয় স্যার? আপনি এটা কিভাবে করলেন? পরীক্ষার সময় কিভাবে আমি করব? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষার সময় আমি কিভাবে করব শিখে নাও ভালো করে, পরীক্ষার সময় টেনশন হবে না। কন্ট্রাক্টিং, আমরা একটু আগে কি বলেছিলাম? এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ড করা ইন বেঙ্গলি প্রসারিত করা, অ্যান্ড নাও কন্ট্রাক্টিং ইন বেঙ্গলি সংকুচিত করা। আমরা সংকুচিত করছি। কন্ট্রাক্টিং the subordinate clause into a word or a phrase. আমরা ঠিক আগেরবার যেটা করেছি, just the opposite. আগেরবার কি করেছিলাম? We took up a phrase, we took up a word or a phrase and we expanded it to a clause. এখানে কি করছি? We took up the clause, the subordinate clause, and we contract it into one word or a phrase. First rule, second rule, omitting the conjunction. দেখো তোমরা এখানে এই যে কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা দেখো, সেখানে দেখো এই যে হু, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ আ কনজাংশন, বাট ইন দ্য সিম্পল সেন্টেন্স দ্যার ইজ নো কনজাংশন ইউজড। আমরা কনজাংশনটাকে তাহলে উই অমিট দ্য কনজাংশন। ক্লিয়ার? ওকে, নাও দ্য ফোর্থ কোয়েশ্চেন, কনভার্টিং অর ট্রান্সফর্মিং a complex sentence into a compound one. কিভাবে করতে হয় তার আগে দেখে নি কি দাঁড়াবে এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করলে। Some students are willing to learn and they should listen to the teacher attentively. This is a compound sentence. And again we are coming to the basic how to do it. First rule, replacing the subordinate clause with a coordinate clause. Yes, subordinate clause ke you need to make it coordinate. Keno coordinate clause? Karon compound sentence e kono subordinate clause thake na, compound sentence e thake coordinate clause. So we are transforming this subordinate clause into a coordinate one. And the second rule is replacing the subordinating conjunction with the coordinating conjunction. Yes, correct students? তোমরা দেখতে পাচ্ছ কমপ্লেক্স সেন্টেন্সে এই যে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হু, বাট ইন দ্য কোঅর্ডিনেট ইন দ্য কম্পাউন্ড সেন্টেন্স দেয়ার ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড দিস ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। স্টুডেন্টস, আমি এর আগে কনজাংশনের ক্লাসে এগুলো ডিটেইল আলোচনা করেছি কনজাংশনটা, সেজন্য আজকে শুধু রেফার করে দিচ্ছি। আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে কোঅর্ডিনেটিং কনজাংশনে কনভার্ট করব কখন? When the question is to transform a complex sentence into a compound one. তাহলে আমরা চারটে সেন্টেন্স আলোচনা করলাম, চারটে কোয়েশ্চেন, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, complex to simple, complex to compound. And now we are going to the slide number 4, and in slide number 4 we shall see the rest two questions, question number 4 and question number 5 and 6. Okay, students, as you can see, a compound sentence is given. This is a red rose and I love red rose, a compound sentence. দেখো এখানে এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স, আমি বললাম বলে মেনে নেবে না, নিজেরা মিলিয়ে নেবে। দেখো, দিস ইজ আ রেড রোজ, ওয়ান কোঅর্ডিনেট ক্লজ joined by one coordinating conjunction and then another coordinate clause.
So this is a compound sentence. Now we are transforming it first to a simple sentence. দেখো, I love this red rose. আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। কিভাবে করলাম? এখানে দেখো রুলটা, কন্ট্রাক্টিং, কন্ট্রাক্ট করা ইন বেঙ্গলি সংকুচিত করা, কন্ট্রাক্টিং সংকুচিত করে, কি সংকুচিত করে? আ কোঅর্ডিনেট ক্লজ। আমরা কোঅর্ডিনেট ক্লজটাকে ছোট করে দিলাম, কি করলাম? ইনটু এ ওয়ার্ড অর এ ফ্রেজ। আমরা এটাকে একটি ওয়ার্ড বা একটি ফ্রেজ, যেখানে যেটা দরকার হবে আমরা কনভার্ট করব। অ্যান্ড সেকেন্ড, অমিটিং দ্য কনজাংশন। ইয়েস, সিম্পল সেন্টেন্সে আমরা কনজাংশন রাখবো কি করে? সিম্পল সেন্টেন্সে তো কনজাংশন রাখা যায় না, কাজেই উই নিড টু অমিট দ্য কনজাংশন। দেখো, তোমরা মিলিয়ে দেখো, এই যে এখানে কনজাংশনটা ছিল, এখানে দেখো সিম্পল সেন্টেন্স, এখানে দেয়ার ইজ নো কনজাংশন। তাহলে দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য প্যাটার্ন অফ ট্রান্সফর্মিং ওয়ান compound sentence into a simple one. And now the last one, the last question and the last example, converting a compound sentence into a complex one. I love this I love this rose which is red. This is a complex sentence. এই দেখো এখানে, this is a main clause and this is subordinate clause joined by subordinating conjunction. So this is a complex sentence. এবার প্রশ্ন হলো, স্যার আপনি কি করে করছেন এটা, আর আমরা কি করে করব স্যার? ভেরি ইজি, তুমি রিপ্লেস করবে। Here the question is about replacing one coordinate clause. One coordinate clause কেন বললাম? How many coordinate clauses will be there in a compound sentence? More than one, একের বেশি থাকবে। তার মধ্যে যে কোনো একটিকে, যেটা তোমার সুবিধে হবে, তুমি সেটিকে রিপ্লেস করবে, একটি কোঅর্ডিনেট ক্লজকে তুমি রিপ্লেস করবে উইথ আ সাবঅর্ডিনেট ক্লজ। এই দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আমরা ইউজ করলাম। আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে একটি কোঅর্ডিনেট ক্লজকে রিপ্লেস করে দিলাম সাবঅর্ডিনেট ক্লজে। আর একই সঙ্গে শুধু এটুকুই শেষ নয়, এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনকে, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল অ্যান্ড, এটাকে আমরা রিপ্লেস করলাম একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? সো টুডে in this class we have discussed grammar part and our topic of discussion was transformation of sentences. In transformation of sentences we discussed 6 examples, 6 types, from simple to complex, simple to compound, complex to simple, complex to compound, and then from compound to simple and compound to complex. So these 6 questions were there. তোমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের আজকে গ্রামার পার্টের আলোচনা এটুকুই। বেশ, এরপরে আমরা রাইটিং স্কিলে আসব এবং ডেফিনেটলি রাইটিং একটা গুরুত্বপূর্ণ অংশ। সেখানে দাঁড়িয়ে রাইটিং স্কিলে কী থাকছে স্যারের কাছ থেকে আমাদের অনুরোধ, কারণ লেখার ব্যাপারটা ভীষণভাবে প্রয়োজন এবং শুধুমাত্র নাম্বার তোলার জন্য নয়, পরবর্তী জীবনেও কিন্তু আমাদের নানান রকমভাবে ইংলিশ রাইটিং আমাদের প্রয়োজন হয়। Students, the topic of our discussion for writing skill will be how to write a newspaper report. What are the important points of a newspaper report? How to write this report? আজকের দিনে তোমরা যখন 2023-তে পরীক্ষা দেবে, নিউজপেপার রিপোর্ট তো আসার সম্ভাবনা থাকবেই। তার চেয়েও বড় কথা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা 2023-তে দিচ্ছ না, পরে দেবে, কিংবা আপনারা যারা বড়রা শুনছেন, এই অনুষ্ঠান দেখছেন, যাদের আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন কখনোই হবে না, কিন্তু আমাদের এই রিপোর্ট লেখাটা সারা জীবন কাজে লাগে। যে পেশাতেই থাকুন না কেন, একটা রিপোর্ট লিখতে শেখা খুব জরুরি। আর নিউজপেপার রিপোর্ট তো ওদের মাধ্যমিকের জন্য। তাহলে আমরা আজ আলোচনা করছি ইম্পর্টেন্ট পয়েন্টস অফ নিউজপেপার রিপোর্ট রাইটিং। আমরা এর আগে যেরকম আলোচনা করেছিলাম, দেখো আজকে হচ্ছে ফেজ 1, ফার্স্ট স্টেপ। আমরা এই রাইটিং স্কিলে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অফ নিউজপেপার রিপোর্ট রাইটিং। আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখো ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ ইন স্লাইড নাম্বার 5, A and B, there are 2 parts. In A part is content. Content means the content of the report.
নিউজ পেপার রিপোর্টে অ্যাকচুয়াল যে রিপোর্টটা লেখা হয়েছে, দ্য বডি অফ দ্য রিপোর্ট, সেটা হচ্ছে কন্টেন্ট। তারপর আমরা সেকেন্ড পার্টে রয়েছে ল্যাঙ্গুয়েজ এবং স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি কি খেয়াল রাখতে হবে। সো স্টুডেন্টস, ফার্স্ট উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য কন্টেন্ট, কীভাবে একটি নিউজ পেপার রিপোর্টের কন্টেন্টটা, ভালো রিপোর্টের কন্টেন্ট তৈরি হয়। ফার্স্ট ওয়ান, নাম্বার ওয়ান, what happened, where happened, when happened. It means we are discussing about the incident or maybe the accident. What happened, which accident or which incident, and then where, কোথায় ঘটেছে, place, and when happened, date and time. তাহলে তিনটে বেসিক তথ্য তুমি দিচ্ছ, what, where, when, কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। দিস ইজ নাম্বার ওয়ান। পাশে দেখো ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি, ছাত্রছাত্রীরা দেখো ব্র্যাকেটে আমি 1, 2 এগুলো আসলে সেন্টেন্স। কটা সেন্টেন্স তুমি ব্যবহার করবে। সো ফর ডেসক্রাইবিং দিস ফার্স্ট পয়েন্ট ইউ উইল ইউজ অনলি ওয়ান সেন্টেন্স, একটি সেন্টেন্স ব্যবহার করবে। আমি একটা আইডিয়াল নিউজ পেপার রিপোর্টের কাঠামো তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। A single sentence will be used for describing these 3 points. Number 2, how happened. এখানে তোমরা দুটো সেন্টেন্স ব্যবহার করার কথা আমরা সাধারণত বলি, একটু বড় হয় সেজন্য দুটো সেন্টেন্স। how happened, এর how মানে if this is an accident, if this is a bus accident or a train accident or a fire or something like that, how, কিভাবে ঘটেছিল। আর যদি এটা কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে ইফ দিস ইজ অ্যান ইনসিডেন্ট লাইক আ কালচারাল প্রোগ্রাম, লাইক আ ব্লাড ডোনেশন ক্যাম্প অর লাইক আ বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, সেক্ষেত্রে অকেশনটা কী ছিল, কি কারণে এটা সংঘটিত হয়েছিল, ঘটেছিল, দ্য অকেশন। তাহলে এখানে স্টুডেন্টস ইউ উইল ইউজ 2 sentences. Point number 3, description of the incident or accident. একটু বেশি জায়গা নেবে, স্বাভাবিক। ইউ উইল ইউজ 3 or 4 sentences, যেটা তোমার পক্ষে প্রয়োজন হবে। ইট ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন, ইট ডিপেন্ডস আপন ইয়োর স্টাইল অফ রাইটিং। কারোর ক্ষেত্রে 3টে সেন্টেন্সে হতে পারে, কারোর ক্ষেত্রে 4টে সেন্টেন্সে হতে পারে। ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট অর দ্য অ্যাক্সিডেন্ট, কীভাবে মানে কি ঘটেছিল, কি হয়েছিল, এটসেট্রা। এটার পরে এটা, ধরো একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, প্রথমে সভাপতি বরণ, তারপর উদ্বোধনী সঙ্গীত, তারপর এটা, এরকম এভাবে লিখতে হবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4, ইফেক্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট, ফলাফলটা কি হয়েছিল, ইফেক্ট। মানুষজন খুব পছন্দ করেছিলেন, দর্শকরা সকলে আনন্দে হাততালি দিয়েছিলেন, এটসেট্রা। যারা পার্টিসিপেট করেছিলেন তারা সকলে খুব খুশি হয়েছিলেন, উত্তেজিত ছিলেন তারা ভীষণ, এই সবটা মিলে ইফেক্ট। অ্যান্ড লাস্ট পয়েন্ট, আই উইটনেস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রত্যক্ষদর্শীর, ইন বেঙ্গলি উইসে প্রত্যক্ষদর্শীর বর্ণনা বা বিবরণ, মানে যিনি আই উইটনেস মানে নিজে যিনি দেখেছেন এমন কারুর এই জায়গাটা বর্ণনা। স্টুডেন্টস ইউ উইল ইউজ ডিরেক্ট স্পিচ হিয়ার, এই জায়গাটা তুমি ইনভার্টেড কমা ব্যবহার করে যিনি বলছেন, দ্য আই উইটনেস, তিনি যেটা বলছেন তার কথাটা ডিরেক্ট স্পিচের মধ্যে থাকবে। এখানে এর জন্য তুমি 2 বা 3টে সেন্টেন্স ব্যবহার করতে পারো। তাহলে একবার দেখে নাও স্টুডেন্টস, হাউ মেনি সেন্টেন্সেস উইল বি ইউজড। 1, 2, 3, 6, 9, 11. So latest it may be 11 sentences, or at the highest there may be 14 sentences. তো 11 থেকে 14টা বাক্যের মধ্যে মোটামুটি তুমি মাধ্যমিকের জন্য লিখবে, বা মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষার জন্য হবে। আর আমার এই ক্লাস যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে গিয়ে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, এরকম যদি কেউ থেকে থাকেন বা আপনাদের পরিবারে বা পরিচিতর মধ্যে থেকে থাকেন, তাহলে জানবেন, তাকে এটা বলতে পারেন যে এই নাম্বার অফ সেন্টেন্সেস, এই জায়গাটা শুধু বদল ঘটবে, কারণ সেখানে অনেক চাকরি পরীক্ষার জন্য তো বড় করে লিখতে হয়, সেখানে একটু বেশি
ওয়ার্ড লিমিট থাকবে, সেখানে লিখতে হবে একটু বেশি, কিন্তু বাট দ্য বেসিক প্যাটার্ন উইল বি দ্য সেম। আমি আজ যেটা ক্লাসে তোমাদের পড়াচ্ছি এটা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরে কলেজে গিয়ে বা তারপরে চাকরির পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় দ্য স্ট্রাকচার উইল রিমেইন দ্য সেম। Clear? So I have discussed the content part. Now I am coming to the language and structure part. In language and structure part, there are 6 points. First of all, use of past tense. Students, you will write the newspaper report using the past tense. Only exception is in case of the account of the eyewitness, there will be present tense. In all the other cases you will use past tense. আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার past tense এ কেন ব্যবহার করব, কেন স্যার প্রেজেন্ট টেন্সে নয়? তোমরা past tense ব্যবহার করবে তার কারণ you are reporting about an incident or an accident that took place in past time. You are describing something, you are writing something about the past time. So past time এ তুমি যখন কোনো ঘটনাকে বর্ণনা করছো, quite naturally you will use past tense here. Second point, you will use linkers. One sentence will be linked up with another sentence. ছাত্রছাত্রীরা যদি ধরো তোমার লেখায় 12টা সেন্টেন্স থেকে থাকে, আমাকে প্রশ্ন করতে পারো how many linkers shall we have to use? I'll say 3 or 4 linkers, 4 or 5 maybe, 3 to 5 linkers maybe, that will be sufficient. এক্সামিনাররা আমরা বুঝতে পারবো যে না তুমি লিখতে শিখেছো, তুমি জানো হাউ টু রাইট এ নিউজ পেপার রিপোর্ট। আমরা কিন্তু খাতা দেখার সময় এই পয়েন্টগুলো খোঁজা হয় যে ও আচ্ছা 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 পাস্ট টেন্স সব লিখেছে, বাহ ভেরি গুড, লিঙ্কার ব্যবহার করছে, ভেরি গুড। এই যে যখন এক্সামিনারের ভেতর থেকে মনে হয় বেশ লিখেছে, ভেরি গুড, তোমার নম্বর কিন্তু বাড়ছে। তোমার কিন্তু লক্ষ্য সবসময় থাকবে এক্সামিনারকে কিভাবে আমি ইনফ্লুয়েন্সড করতে পারবো ইন পজিটিভ ডিরেকশন। সো ইউ উইল ইউজ লিঙ্কার্স। বি ইনফরমেটিভ, মনে রাখতে হবে এটা আমাদের। আমি তোমাদের এর আগে বহুবার ক্লাস করাতে গিয়ে এখানে বলেছি যে ইচ অ্যান্ড এভরি টাইপ অফ রাইটিং ইন মাধ্যমিক সিলেবাস অর হায়ার সেকেন্ডারি সিলেবাস হ্যাজ ইটস ওন ফিচার্স। এই যে ইনফরমেটিভ, মনে রাখো তুমি যখন স্টোরি লিখছো তখন কিন্তু এই পয়েন্টটা একদম কার্যকরী নয়, কিন্তু যখন তুমি নিউজ পেপার রিপোর্ট লিখছো তোমাকে মনে রাখতে হবে তুমি ইনফরমেশন দিচ্ছ। বেসিক্যালি ইয়োর টাস্ক ইজ টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য রিডার্স। তো সেজন্য সবসময় মনে রাখবে ইউ নিড টু বি ইনফরমেটিভ, যত বেশি সম্ভব তথ্য দিয়ে দেওয়া যায়। অ্যান্ড বি স্ট্রেট ফরওয়ার্ড ইন ইউর রাইটিং, নো অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি ইন বেঙ্গলি, দ্য অ্যাম্বিগুইটি দ্বিধা, কোনো দুটো অর্থ হতে পারে, দ্ব্যর্থবোধক, এরকম যেন কোনো বাক্য না থাকে। মনে রেখো এই কথাটা যে when you are writing a newspaper report, your writing should be to the point and clear and straightforward, very straightforward, without using any kind of ambiguity. Ambiguity স্টোরিতে চলতে পারে। ওকে, and point number 5, heading. How many words will you use for writing the heading? You will use students 4 to 6 words. 4, maybe 5, maybe 6. That's recommended. স্যার যদি 7টা হয়ে যায় কি হবে? না, 7টা হয়ে গেলে তোমার ফাঁসি হবে না, ভয়ঙ্কর কিছু হবে না। চেষ্টা করো 4 থেকে 6 এর মধ্যে রাখতে, একটু এপাশ ওপাশ হতেই পারে, ঠিক আছে। আর হেডিংয়ের ক্ষেত্রে মনে রেখো ইট মাস্ট রিফ্লেক্ট দ্য সাবজেক্ট ম্যাটার ক্লিয়ারলি। হেডিংটা পড়ে যেন এক্সামিনার বুঝতে পারেন, নিউজ পেপারের হেডিংটা পড়ে যেন পাঠক বুঝতে পারেন এই রিপোর্টটা কি বিষয়ে বলা হচ্ছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট পয়েন্ট, 1 প্যারাগ্রাফ, একটি মাত্র প্যারাগ্রাফে নিউজ পেপার রিপোর্টটা তুমি লেখার চেষ্টা করবে। আর দুটো জিনিস, সেটা তোমরা এমনিতেই জানো, তোমরা ক্লাস নিচু ক্লাস থেকে জানো, সোর্সটা বলবে যে বাই এ স্টাফ রিপোর্টার, আর কোথা থেকে রিপোর্টটা পাঠাচ্ছ, কবে পাঠাচ্ছ সেটা, এটা এই দুটো তোমরা এমনিতেই জানো। সো in terms of content, we have discussed 5 points. In terms of language and structure, we have discussed 6 main points. This is about
This is all about our discussion about what are the important points of newspaper writing. This is our writing skill for today. আজকের রাইটিং স্কিলে আলোচনা আমরা এই পর্যন্ত রাখলাম। In our next class, I'll provide you with one model answer of newspaper report. তারপর থেকে তোমাদের টাস্ক হবে, আমি দুটো বিষয় করিয়ে দিচ্ছি। আমি যে রাইটিংগুলো করাচ্ছি সেগুলো সম্পূর্ণভাবে করাচ্ছি। প্রথম দিন আমি শেখাচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্টস কী হচ্ছে, তারপর দিন তোমাদের আমি সাপ্লাই দিচ্ছি একটি মডেল আনসার। এরপর থেকে আসল কাজটা তোমাদের শুরু হবে। ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার পাশে রাখবে, সামনে রাখবে মডেল আনসার, এবং তোমরা তারপর থেকে টেস্ট পেপারস বা কোয়েশ্চেন বাঞ্চ নিয়ে প্র্যাকটিস করতে থাকবে। একদম খুব সুন্দর। এবার আমরা ওই টিপসে চলে আসবো, স্পেশাল টিপস আজকে, যেটা থাকবে হাউ টু হ্যান্ডেল দ্য বডি শেমিং। আমি স্যারকে অনুরোধ করব, তোমরা যদি কেউ কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে আজকে ফোন করবার জন্য, তোমরা দেখো টেলিভিশন স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখানে তোমরা ফোন করতে পারো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে তোমরা কিন্তু আজকে জিজ্ঞাসা করতে পারো। পরবর্তী সময়ে এই অনুষ্ঠানও তোমরা দেখতে পাবে। আজকে যারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, তারা যারা দেখতে পায়নি তাদেরকে ইনফর্ম করতে পারো। যারা দেখছো প্রোগ্রাম, তোমরা কিন্তু পরবর্তীকালে ইউটিউব থেকেও এই অনুষ্ঠান তোমরা দেখে নিতে পারো। বেশ। When the topic becomes body shaming, how to handle it, আমাদের প্রথমে একটু কথা বলে নেওয়া। আমি প্রথমে দুটো উদাহরণ দিই, তাহলে আপনারা যারা শুনছেন বড়রা, এটা বড়দের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক, আর ছোটদের জন্য খুব জরুরি। খুব ভীষণ ঘটছে। সাইকোলজিক্যাল কাউন্সেলর হিসেবে কাজ করতে গিয়ে আমি একটি ঘটনা, আমি অবশ্যই নাম না বলে বলছি, একজন অ্যাডোলেসেন্ট, তার বয়স ওই 19-20 মধ্যেই, 19-এর মধ্যেই, বাবা মা নিয়ে এসেছিলেন যে কারণে যে ঘর থেকে বেরোতে চায় না, মানে বাড়ির মধ্যে গুটিয়ে থাকবে, ঘরের মধ্যে গুটিয়ে থাকবে, কারোর সঙ্গে মিশতে চায় না, বাইরে গেলে কতক্ষণে ফেরত আসবে, সোশ্যালি নিজেকে গুটিয়ে রাখছে। তো ধীরে ধীরে যখন তার সঙ্গে র্যাপো বিল্ডিং সম্ভব হলো এবং কয়েকটি সেশন পর যা আমাদের সামনে এলো, সেটা হচ্ছে ওই মেয়েটির ধারণা ও দেখতে ভালো নয়, মানে দেখতে ভালো নয়। ওর কাছে ফিডব্যাকটা এসছে ওর গায়ের রং কালো, ও দেখতে ভালো নয়। ও বাইরে ও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল যে আমি তো দেখতে ভালো নই, আমি তো দেখতে খারাপ, আই উইল বি রিজেক্টেড, আই উইল নট বি পপুলার, আমি তো অমন অ্যাক্ট্রেসের মতো নই। আমি তো আস্তে আস্তে গুটিয়ে নিতে নিতে এমন একটা জায়গায় এলো যখন এটা একটা সমস্যা, বড় সমস্যা দাঁড়িয়ে গেল। কারণ আমাদের তো শুধু ঘরের মধ্যে গুটিয়ে বসে থাকলে হয় না, সমাজে মেলামেশা করতে হয়, কাজকর্ম করতে হয়। তো এই যে বডি শেমিং, নিজের বডি সম্পর্কে লজ্জিত বোধ করা, কুণ্ঠিত বোধ করা, এটা কিন্তু আগেও ছিল, এখন যেন আরো বাড়ছে। আরেকটি ঘটনার কথা বলি আমি। একজনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তার বেশ কিছু শারীরিক সমস্যা হয়েছিল এবং ডাক্তারবাবু পরবর্তীতে চিকিৎসার পর আমাদের কাছে রেফার করেছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম যে ওর বডি ওয়েট ভীষণ রকমভাবে কম, মানে একজন 18-19 বছরের একটি ছেলের যা এই হাইটে যা বডি ওয়েট হওয়ার কথা তার চেয়ে অনেক কম। কি করে এরকমটি কেন? আস্তে আস্তে দেখা গেল ও ইচ্ছে করে এটা করেছে। কেন করেছে? কারণ ওকে প্রতিনিয়ত ঠাট্টা টিটকিরির সম্মুখীন হতে হতো, বডি শেমিংয়ের সম্মুখীন হতে হতো যে তুই মোটা, একটু ভারী চেহারা ছিল, মোটা, এবং ও এটা নিয়ে লজ্জিত হতে শুরু করলো, শেম ফিল করতে শুরু করলো। হি স্টার্টেড ফিলিং শেম ফর হিজ ওন বডি ইমেজ, তার বডির যে চেহারাটা সামনে যাচ্ছে। এবং সহজ পথ কি? খাওয়া বন্ধ করে দেওয়া, খাওয়া কমিয়ে দেওয়া। এত কমিয়ে দিল বডি ওয়েট কমে গেল, তার ফলে সেই ফ্যাট রইল না, কিন্তু ওটা তো পদ্ধতি নয়, এবং তার ফলে অসুস্থ হয়ে পড়লো।
তাহলে এই যে আরও এরকম অনেক উদাহরণ রয়েছে। এটা দিস ইজ ভেরি আনফর্চুনেট যে আমরা যে যাদের পাই কাউন্সেলিং সেশনে, যাদের বডি শেমিংয়ের ঘটনায় যারা বেশি আক্রান্ত হন, তাদের মধ্যে বেশিরভাগ অংশটাই মহিলারা। ভেরি আনফর্চুনেট। একটা বিভিন্ন কারণে এমন একটা ধারণা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে যেন মানুষের অ্যাপিয়ারেন্সটাই সব। মানুষের তোমার চুল কেমন হবে, তোমার স্কিন কেমন হবে, তোমার গায়ের রং কেমন হবে, তোমার বডি শেপ কেমন হবে, তোমার যেন এগুলোই সব। এবার এগুলো সব মানে তো এগুলো সব নয়। তার ফলে বডি ইমেজ আক্রান্ত হচ্ছে, তার ফলে বডি শেমিংয়ের ঘটনা ঘটছে। এখন আমি প্রথমে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যে কেন এটা ঘটে, মানে ভেতরে কি ঘটে, আমাদের ভেতরে কি ঘটে একজন মানুষের ভেতরে, যে যার ফলে এই বডি শেমিংটা বাড়তে থাকে। এটা আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনারা যারা শুনছেন, বড়রা বা ছোটরা, তোমরা যারা শুনছো, খেয়াল করে দেখো তোমাদের চারপাশের কারুর মধ্যে কি এরকম দেখতে পাও। আর আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমাদের নিজেদের মধ্যে কি কখনো এই রকম কিছু অনুভূত হয় কখনো? যদি হয় তাহলে বুঝতে হবে যে শোধরানোর সময়, শোধরানো প্রয়োজন। তো আমরা দেখি বরং কেন ঘটে। প্রথমত, আমার তো একটা অ্যাপিয়ারেন্স আছে, সব মানুষের অ্যাপিয়ারেন্স আছে, আর সব মানুষই চান তার অ্যাপিয়ারেন্স, সব মানুষ 100% তার অ্যাপিয়ারেন্সটা অন্যের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে চান। এটার মধ্যে দোষ নেই, ত্রুটি নেই, অন্যায় নেই। যখন ক্রমাগত কেউ এই ফিডব্যাকটা পেতে থাকে, এই তুই মোটু, কিংবা তুই কালো, কিংবা তুই বেটে, কিংবা তুই এই, কিংবা তুই ওই, তোর গলার স্বর এরকম, তোর চোখটা এরকম, তোর নাকটা এরকম, তোর দাঁতটা এরকম, অর্থাৎ সামথিং দ্যাট ইজ রিলেটেড টু হিজ অর হার অ্যাপিয়ারেন্স, এবং সেটা তার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে যে সে তখন নিজের অ্যাপিয়ারেন্সটাকে নিজে গ্রহণ করতে পারে না। মানে গ্রহণ করতে পারে না, ফেলে দেওয়ার তো উপায় নেই, চেহারাটাকে ফেলে দেবে কি করে, কিন্তু মনের ভেতর থেকে কোথাও একটা গ্রহণযোগ্যতা ঘাটতি হয়ে যায়, ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট সেলফ অ্যাপিয়ারেন্স। এটা গেল একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে, কেউ অ্যাকসেপ্ট তো বাধ্য হয়ে করতে হয় বেঁচে থাকতে গেলে শরীর নিয়ে। এই অ্যাকসেপ্টেন্স যেটা আসে সেটা আনকন্ডিশনাল নয়, মানে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। মানে আমি সমাজে চারদিকে, আমি পার্টিতে গিয়ে, আমি স্কুলে গিয়ে, আমি কলেজে গিয়ে, আমি অনুষ্ঠানে গিয়ে, আমি অমুক জায়গায় গিয়ে, আমি এভাবে যদি নিজে থাকে, আমার যদি চুল এরকম হয়, আমার যদি মাসল এরকম হয়, আমার যদি বডি শেপ এরকম হয়, আমার যদি এই যদি হয়, তবে আমি আমার নিজের অ্যাপিয়ারেন্সটাকে গ্রহণ করছি। অর্থাৎ কন্ডিশনাল, আমার নিজের অ্যাপিয়ারেন্সটা, অ্যাকসেপ্টেন্সটা আনকন্ডিশনাল হচ্ছে না, যেটা হওয়া দরকার। আমি যেমন আমি তেমন, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, এটা মার খেয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, কিছু মানুষের এটা স্বভাব, তার চরিত্রের মধ্যেই থাকেন অ্যাভয়েডেন্ট, আমরা বলি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি, তা অ্যাভয়েড করতে চান। ওই যে মেয়েটি যেমন অ্যাভয়েড করে যাচ্ছিল, স্কুলের বন্ধুদের সঙ্গে না যাওয়া, জন্মদিনের পার্টিতে না যাওয়া, বিয়ে বাড়িতে না যাওয়া, অ্যাভয়েড করে যাচ্ছিল। ছেলেটিও এক ধরনের অ্যাভয়েড করছিল। তো অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার, এটা আরেকটা কারণ। 4 নম্বর বলতে পারি ডাইকোটমাস থিঙ্কিং, মানে আমি ব্যাখ্যা করে বলি, এটা টেকনিক্যাল শব্দ। এর ডাইকোটমাস থিঙ্কিংয়ে যে মানুষেরা আক্রান্ত হন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চিন্তা করেন। মানে আমি যদি ওই ফিল্ম স্টারের মতো আমার বডি শেপ হয়, তবে সেটা গ্রহণযোগ্য, তার থেকে যদি কিছু কম হয়, না, গ্রহণযোগ্য না। আইদার দিস অর নাথিং, আইদার 100% অর নাথিং। এটা হচ্ছে ডাইকোটমাস থিঙ্কিংয়ের বৈশিষ্ট্য। মানে আমার গাত্রবর্ণটা, আমার স্কিন কালার, কমপ্লেকশনটা অমন নয়, ব্যাস আমি আমার স্কিন নিয়ে লজ্জিত, আমার অ্যাপিয়ারেন্স নিয়ে লজ্জিত, আমার চুলটা অমন নয়, আমার বডিটা অমন নয়, লজ্জিত। তো এটা একটা, যাদের এটা ডাইকোটমাস থিঙ্কিং থাকে তাদের একটা। আরেকটা হচ্ছে, দেখো ছাত্রছাত্রীরা, আমরা নিজেদের সম্পর্কে যে ধারণাটা রাখি, সেটা অনেক সময় আমাদের
পারসেপশন, আমাদের ধারণা হয়। মানে একজনকে বন্ধুরা একটু খেপিয়েছে, তাকে বলেছে, টন্ট করেছে, বিদ্রুপ করেছে যে তার একটা কোনো বৈশিষ্ট্য নিয়ে, অমনি সে তার একটা ধারণা হয়ে গেল, পারসেপশন হয়ে গেল যে আমি তো অমনি। এবং এই আমি তো অমনি, এটাই তার মনোজগৎটা পরিব্যাপ্ত করে বসে রইল। সে দেখতে ভুলে গেল, হ্যাঁ আমি আমার এই জায়গাটা এরকম, কিন্তু আমি না খুব সুন্দর গাইতে পারি, আমার মতো এত চমৎকার সুরে গাইতে আমার ক্লাসে কেউ পারে না। তখন সে না তার নিজের গুণটাকে, সত্যিকারের গুণটাকে মিনিমাইজড হয়ে গেল তার কাছে। আমার ক্লাসে যত ছেলে পড়ে আমার আমি খুব ভালো আঁকতে পারি, দারুণ আঁকতে পারি, স্যার আমাকে যে কোনো কিছু আঁকার ক্ষেত্রে আমাকে বলে এই তুই আঁক, ভুলে যাচ্ছে সে। তার মাথায় তখন আর এটা থাকে না যে আমি খুব ভালো আঁকতে পারি। অর্থাৎ ম্যাগনিফিকেশন অফ হিজ ওন পারসেপশন, তার যে ধারণা একটা হয়েছে আমি এটা পারি না, এটাই পিছিয়ে, সেটা ম্যাগনিফাইড হয়ে গেল। আর তার যে রিয়াল কোয়ালিটি সেটা মিনিমাইজড হয়ে গেল তার মধ্যে। এগুলো কিন্তু সবগুলোই একটু অসুবিধেগুলো ক্রমশ জটিল জটিল ধারণ করছে আকার। আর আরেকটা সিক্সথ পয়েন্টে আমি বলবো, কিছু কিছু মানুষের না একটা প্রবণতা থাকে অন্যের আচরণটাকে নিয়ন্ত্রণ করার। আমি বুঝিয়ে বলি, একটি ছেলে, তার ধারণা হয়েছিল তার যদি অমুক ফিল্ম স্টারের মতো তার ফিজিকটা হয়, শারীরিক গঠনটা হয়, তাহলে যে মেয়েটিকে সে মনে মনে খুব পছন্দ করে সেই মেয়েটি অমুক ফিল্ম স্টারের ভক্ত, তো তাহলে সেই মেয়েটি তার প্রতি, আচ্ছা এমনও তো হতে পারে সেই ছেলেটি একদিন সত্যি সত্যি সেই ফিল্ম স্টারের মতো তার শারীরিক গঠন অর্জন করলো। কোনো গ্যারান্টি কি আছে তার যে কাঙ্ক্ষিত যে মেয়েটির নজর আকর্ষণের জন্য সে এটা করছিল, সেই মেয়েটি তখনও তাকে পছন্দ করবে, তাকে গ্রহণ করবে, তাকে ভালোবাসবে? আসলে অপরে আমাকে গ্রহণ করবে কি না, আমার চুল সম্পর্কে, আমার নাক সম্পর্কে, আমার গাল সম্পর্কে, আমার কণ্ঠস্বর, আমার সমস্ত কিছু, আমার অ্যাপিয়ারেন্স সম্পর্কে আরেকজন মানুষ কি ধারণা নেবেন, এটা আমরা কখনো নিয়ন্ত্রণ কোনোভাবে করতে পারি না। আমরা যেটা করতে পারি, আমরা আমার নিজেরটুকু নিয়ন্ত্রণ করতে পারি। আমি কোনটা গ্রহণ করব, আমার কাছে কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, এই অপরের গ্রহণ করাটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সময় নিজের ভেতরে স্ট্রেসটা বেড়ে যায়। তো আমরা আলোচনা করলাম যে কেন এটা হয়। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু হ্যান্ডেল বডি শেমিং, কিভাবে হ্যান্ডেল করতে হবে। ওই যে পারসেপশন তৈরি হয়েছে, বন্ধুরা বলেছে এই তুই কালো, বাড়িতে ছোট থেকে শুনে আসছে, মা, মাসি, পিসি, দিদা বলে আসছে এই কালো মেয়েটাকে বিয়ে দেব কি করে, এর জন্য ভালো বর কি জুটবে। এই পারসেপশনটাকে প্রশ্ন করার, কারুর মনে হচ্ছে আমার কাছে আমার গাত্রবর্ণটা কালো, কিন্তু কতজন আমাকে গাত্রবর্ণ কালো বলে সরিয়ে রেখেছে। আমার গাত্রবর্ণ কালো, কিন্তু পিটি ঊষা যখন ছুটেছেন তার গাত্রবর্ণ ম্যাটার করেছে, করে। পারসেপশনটাকে কোয়েশ্চেন করা, এই পারসেপশনের আমার এটার বৈশিষ্ট্যের জন্য, আমার হাইটটা শর্ট হওয়ার জন্য, আমি রোগা হওয়ার জন্য আমি পৃথিবীতে কত জায়গায় অ্যাকসেপ্টেড হয়েছি, কত জায়গায় আমি রিজেক্টেড হয়েছি। আমার পরীক্ষার খাতা যদি ঠিক লিখতে পারি, আমি স্যারের বাহুবা পাই কিনা, আমি ভালোভাবে অন্যের পাশে দাঁড়াতে পারলে বন্ধুরা আমাকে ভালোবাসে কিনা, তাহলে আমার অ্যাকসেপ্টেন্স কি শুধুমাত্র, এই পারসেপশনটাকে প্রশ্ন করতে হবে, করতেই হবে প্রশ্ন। নইলে কিন্তু এই পারসেপশন, ভুল পারসেপশন থাকলে গ্রাস করে ফেলবে তোমার সমস্ত অনুভূতিকে। দ্বিতীয় হচ্ছে যে গুণগুলো রয়েছে সেগুলোকে নার্চার করা, সেগুলোকে যত্ন করা, লালন করা, পালন করা, এবং তাদের ছোট্ট চারা গাছ থেকে বৃক্ষে পরিণত করা, মহীরুহে পরিণত করা। তুমি ভাবো তো, তোমরা যারা আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাস শুনছো, তোমরা ভাবো উস্তাদ বড়ে গোলাম আলী খান, তার গান বাজছে, লতা মঙ্গেশকরের গান বাজছে, তাদের অ্যাপিয়ারেন্স যাই হোক না কেন,
কি ম্যাটার করছে? তোমার মধ্যে যদি গুণ থাকে, তুমি যদি তোমার গুণের বিকাশ ঘটাতে পারো, দেখবে তখন মানুষ কেউ তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলবে না। নো ওয়ান উইল টক অ্যাবাউট ইয়োর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, নো ওয়ান উইল টক অ্যাবাউট ইয়োর ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড আর বড়রা যারা শুনছেন বা আমরা অন্যরা সমাজে যারা বাস করি, আমাদের একটা বড় ভূমিকা আছে। আমি বলবো রোল অফ আদার্স। কিসে? যে আরেকজন মানুষের কে যখন আমরা কিছু বলছি, তখন তাকে এমনভাবে কথাটা বলা যাতে সেটা তার মধ্যে থাকা অন্তর্নিহিত গুণগুলোকে চিনতে সাহায্য করে। দোষ নয়, টন্ট নয়, বিদ্রূপ নয়, ঠাট্টা নয়, ব্যঙ্গ নয়। যদি পারি অন্য মানুষের গুণ, অন্য মানুষের মধ্যে থাকা ভালো বৈশিষ্ট্য, এটুকু যেন তাকে চিনতে আমরা সাহায্য করতে পারি। আর লাস্ট পয়েন্ট বলবো আমি, বেশিরভাগ মানুষ অন্য মানুষকে টন্ট করে, ট্রোল করে, টিজ করে। তার কারণ আমাদের মধ্যে আমাদের অজান্তে থেকে যায় অসংখ্য ডিসঅ্যাডভান্টেজ, আমাদের মনের ডিসস্যাটিসফ্যাকশন। আমাদের মধ্যে তো ইচ্ছের শেষ নেই। মানুষের মন আ বান্ডল অফ ডিজায়ার্স, অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাদা গাদা ইচ্ছে। পূরণ তো হবে না জগতে সব ইচ্ছে তো পৃথিবীতে পূর্ণ হয় না। অপূর্ণতা থেকে যায়, অতৃপ্তি থেকে যায়। কেউ কেউ এই অতৃপ্তিটাকে সামলাতে পারেন না। মনের মধ্যে জমে থাকা অতৃপ্তি, জমে থাকা রাগ, প্রতিহিংসা, দুঃখ, ক্রোধ অন্য মানুষকে আঘাত করার মধ্য দিয়ে, টন্ট করার, ট্রোল করার, টিজ করার মধ্য দিয়ে একটু যেন আরাম বোধ করে। আসুন আমরা বড়রা, আমরা সকলে যেন সচেতন হই যে আমার মধ্যে ইচ্ছেটা কি রয়েছে, কোন ইচ্ছেটা অপূর্ণ রয়েছে, আমার ডিসস্যাটিসফ্যাকশন কী কারণে রয়েছে, আমার অ্যাঙ্গার কী কারণে রয়েছে, আমার গ্রিফ কী কারণে রয়েছে। এগুলোকে বরং চিনতে শিখি, অপরকে ট্রোল না করে, অপরকে টন্ট না করে, আহত না করে, অন্য মানুষকে বডি শেমিংয়ের শিকার না করে। আর এটা যেন আমরা চিনতে শিখি। আর যেন মানুষের কাউকে যদি আমরা ধরিয়ে দিতে চাই যে কারুর কোনো ফিজিক্যাল কোনো জায়গা যেটা শোধরালে ভালো হবে, আমরা যেন তাকে এটুকু শিখি, তাকে এমনভাবে এটা ধরিয়ে দেওয়া, যদি মনে হয় সত্যি কারুর ওজনটা একটু বেশি বেড়ে যাচ্ছে তার পক্ষে ভালো নয়, কারুর ওজনটা একটু বেশি কমে যাচ্ছে তার পক্ষে ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। আমরা যেন এমনভাবে তাকে বলি, কথাটা বলতে শিখি যাতে সেটা তার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, যাতে সেটা তার কাছে আঘাত হিসেবে না যায়, টন্ট হিসেবে না যায়, বডি শেমিংয়ের ঘটনা যেন না ঘটে। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তবে এই আপনার এই কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, এই যে আপনি টন্টিংয়ের কথা বলছেন, ট্রলিংয়ের কথা বললেন, টিজিংয়ের কথা বললেন, অনেক ক্ষেত্রে পরিবারের মানুষজনকে আমরা দেখেছি তাদের বাড়ির সন্তানকে নানানভাবে এই ফিলিংটা ওদের মধ্যে দিতে, মানে বিশেষত এরকম অনেক ক্ষেত্রে হয়, মানে আপনি বডি শেমিংয়ের কথা বলছেন, আমি তো ওদের এই ব্যাপারগুলো খুব নোটিস করেছি যে কারোর সঙ্গে তুলনা করা, কম্পারিজন, যে এর মতো কিন্তু তোর পক্ষে হওয়া সম্ভব নয়, রাম হচ্ছে স্কুলের ফার্স্ট বয়, জীবনে তুই তো ওর মতো হতে পারবি না। এর ফলে কিন্তু একটা মানসিকভাবে একটা হতদরিদ্র অবস্থা তার মধ্যে ধীরে ধীরে কাজ করে। স্যার আর মাত্র 1 মিনিট রয়েছে, যদি এই ব্যাপারটা ছোট্ট করে কিছু বলে দেন, যে এটা মানে গার্জিয়ানদের জন্য আপনার আমি একদম ডিরেক্ট অ্যাডভাইস চাইবো আর কি। আগে দেখুন কেন ওভাবে মনে হচ্ছে একজন ছোট মানুষকে আঘাত করার প্রয়োজনীয়তা বোধ হচ্ছে। আমি বড় হিসেবে তো আমার তার পিঠে হাতটা রাখার কথা, আহত করার তো কথা নয়। আমার নিজের মনের ভেতরে এমন কি থাকছে যার ফলে সেটা আমার অসন্তোষ, আমার অতৃপ্তি, আমি অন্যকে আঘাত করে কিছুটা পরিতৃপ্তি লাভ করার চেষ্টা করছি। একদম নিজেদেরকে চিনুন, নিজেদেরকেও বুঝুন, আপনার সন্তান কতটা করতে পারবে সেটাকে বুঝুন, কারণ সেটা বোঝাটাই প্রয়োজন। কারণ আমরা সম্প্রতি একাধিক জায়গায় দেখেছি যে এর ফলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনাগুলো যাতে এড়ানো যায়, পার্থবাবুর মতো যারা রয়েছেন, আমি তো তাদেরকে ভীষণভাবে আজকের অনুষ্ঠানের পরেই বক্তব্যগুলো শোনার পর আরও শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল, যে কাজ তারা সমাজের জন্য করুন যেভাবে করছেন,
তাতে কি হয়, আমরা অনেকে কিন্তু সেভ করতে পারবো, একটা সেভ জোনে নিয়ে আসতে পারবো। আজকে এই পর্যন্তই, হাতে আর একেবারে সময় নেই। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। পার্থবাবুকে আগাম আমন্ত্রণ আমি জানিয়ে রাখলাম। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন PhD ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন। ইমেল আইডি info@akdinstitute.com